এই ওয়াকফ সম্পত্তি বিভিন্ন ভাবে হস্তান্তরিত হয়ে আছে। ওয়াকফের শাসক দলের নেতা নেত্রীরা যেভাবে দখল করে রেখেছে সেই দখল মুক্ত হোক। ওয়াকফে থেকে এটা যাতে হস্তান্তরিত হয়ে না সরকারের কাছে চলে যায়, কেন্দ্রীয় সরকারের কাছে চলে যায়। দেখা গেল যে প্রথমে রাজ্য বলেছিল যে ওয়াকফ আইন এই রাজ্যে সাধারণ দেবে না, মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু আবার ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। কি বলবো? দেখুন, মুখ্যমন্ত্রী শ্রুতিতে গিয়ে বলেছিলেন ওয়াকফ আইন কোনো মতেই তিনি যতক্ষণ আছেন, তার সরকার আছে, তিনি মানবেন না। কিন্তু চুপি সারে আমরা দেখলাম সেই আইনকে মেনে নিলেন এবং ডিএমদের কাছে তিনি নির্দেশ পাঠিয়ে দিলেন যে পোর্টালে এই আইনকে বলবৎ যাতে করা হয়। আজকে এই কি উমিদ নিয়ে আসবে? কারণ এই ওয়াকফ যে সম্পত্তি, আমরা মনে করি এই ওয়াকফ সম্পত্তি সাধারণ মুসলমান সমাজের জন্য হওয়া প্রয়োজন। সেই কারণে আমরা দাবি করেছিলাম যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই তুগলুকি আইনের বিরুদ্ধে তারা উচ্চ বেঞ্চের কাছে তারা যাবেন, কারণ সুপ্রিম কোর্টের রায় ছিল। ডিভিশন বেঞ্চের কাছে তারা যাবেন, আইনত পরামর্শ নেবেন, আইনত সহায়তার কথা ভাববেন এবং আমরা চাই যে এই সময়সীমা বৃদ্ধি হোক। তার কারণ এতদিনে আমরা দেখেছি ৮০,৫৪৮টি হচ্ছে আমাদের এই ওয়াকফ আছে। এর মধ্যে আছে ৩,৭৪২টি ডিসপিউটেড এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াকফ সম্পত্তি বিভিন্নভাবে হস্তান্তরিত হয়ে আছে এবং বেদখল হয়ে আছে। সেই বেদখল মুক্ত করতে হবে, নিরপেক্ষ মানুষদের এর মেম্বার বানাতে হবে, অন্য সম্প্রদায়ের মানুষ না এসে শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষের মেম্বার হন, এটা আমরা চাই। আমরা চাই যে এখানে ওয়াকফের শাসক দলের নেতা নেত্রীরা যেভাবে দখল করে রেখেছে সেই দখল মুক্ত হোক। এটা বহুত দিনের সম্পত্তি, সেই বহুত দিনের সম্পত্তি কেউ ধরুন দান করেছেন, তার পেপারপত্র নেই, এগুলোকে সঠিকভাবে করতে হবে। কারণ এখানে কোনোভাবেই এটা যাতে এই ওয়াকফের থেকে এটা যাতে হস্তান্তরিত হয়ে না সরকারের কাছে চলে যায়, কেন্দ্রীয় সরকারের কাছে চলে যায়। কারণ জমি মাফিয়ারা বসে আছেন, তারা এই জমিকে হস্তান্তরিত করার জন্য। আমরা বহু জায়গায় জানি কেন্দ্রীয় এমন সমস্ত নেতা নেত্রী কিংবা এমন বিজনেসম্যানদের এই ওয়াকফ সম্পত্তির ওপরে প্রতিষ্ঠিত বাড়ি তারা তৈরি করে রেখেছেন। অতএব আমার মনে হয় এই সমস্ত সম্পত্তিকে উদ্ধার করা প্রয়োজন। রাজ্যের ক্ষেত্রেও আজকে রাজ্যকে সতর্ক হতে হবে এবং রাজ্যকে এই টাইম বাড়ানোর জন্য আবেদন করতে হবে এবং সমস্ত সম্পত্তি যাতে নির্দিষ্টভাবে সুরক্ষিত হয়, এটার দাবিও আমরা জানাচ্ছি। কিন্তু দেখা গেল যে অনেক সংখ্যক মানুষই এখনো অনেক সংখ্যালঘু মানুষ জানে না অমৃত পোর্টাল। যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছিল রাজ্যের মানুষ, কিন্তু হঠাৎ করে ঠিক কিছুদিন আগে তিনি বললেন যে ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। কি বলতে শুনুন, এসআইআর চলছে, ওয়াকফ আজকেই মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের সঙ্গে সহযোগিতা। এতদিন তিনি ঝগড়ার কথা বলতেন, কিন্তু ঝগড়া তো ছিল না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি একই স্কুলিংয়ের ছাত্র, তারা একইভাবে তারা এখানে বাইনারি পলিটিক্স তৈরি করছেন। এটা একটা নতুন বাইনারি পলিটিক্সের একটা খেলা, কেন্দ্রকে সহযোগিতা করার একটা তাদের দিক। তার কারণ ওয়াকফ আইন যেটা সংখ্যালঘু দপ্তর করেছেন, সেই সংখ্যালঘু দপ্তর যে আইনটা করেছেন, তারা আজকে মুসলমানদের সম্পত্তিটাকে আজকে নিয়ে জমি মাফিয়াদের হাতে তুলে দিতে চাইছেন। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। কবরস্থানকে নিয়ে নেবেন কেউ, এটা মেনে নেওয়া যাবে না। তাই আমরা সময়সীমা বাড়াতে বলেছি, এ নিয়ে আন্দোলন চলবে। আমরা দেখেছিলাম যে এসআইআর মুখ্যমন্ত্রী বলেছিলেন হতে দেবো না, কিন্তু রাজ্যে এসআইআর শুরু হলো এবং মালদহ থেকে তিনি মঞ্চ থেকে হুঙ্কার দিলেন যে যদি কারো নাম বাদ যায় তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন। আর তিনি কি জরুরি অবস্থা ঘোষণা করবেন? তার কি জরুরি অবস্থা ঘোষণা করার এখতিয়ার আছে? ওটা তো এখতিয়ার কেন্দ্রীয় সরকারের, যে এই রাজ্যকে জরুরি অবস্থা ঘোষণা করবেন কি করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ নিয়েও যেই কথা বলেছিলেন, এসআইআর নিয়ে বলেছিলেন, সবটা থেকে নিজে পিছিয়ে গেছেন। অতএব আমার মতে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে সন্ধি করছেন নিজেকে বাঁচানোর জন্য। রাজ্যের মানুষ কারণ ভরসা করবে কংগ্রেসের উপরে ভরসা করতে হবে, নাহলে আগামী দিনে ডুববেন। কংগ্রেস নেই বলে শিল্প নেই, বেকারত্ব বেশি, এভাবে হিন্দু মুসলমানের উপরে আক্রমণ হচ্ছে, যা কংগ্রেস থাকলে হতো না।
প্রাথমিকের রায় হলো আজকে ৩৫,০০০ চাকরি প্রার্থী তাদের চাকরি বহাল রাখবে। হাইকোর্টের রায় আমি এখনো পড়িনি। আগামী দিনে আমি এইটুকু মনে করব যে মহামান্য আদালত যে রায় দিয়েছেন তাকে মেনে নিতে হবে। অভিজিৎ গাঙ্গুলির রায় আমরা মেনেছিলাম, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বিচারক থাকাকালীনই তিনি তার থেকে পদত্যাগ করে তিনি বিজেপি পার্টির হয়ে নির্বাচনে লড়াই করলেন। তার যে নিরপেক্ষতা সেটা প্রশ্নচিহ্নের সামনে এসে গিয়েছিল। অতএব তার যে রায়টা, সেই রায়টা ভালো রায় হলেও এখন মানুষের মনে সন্দেহের দানা বেঁধেছে। আজকে ডিভিশন বেঞ্চ যে রায় দিলেন সেই রায়কে স্বাগত জানিয়েও আমি বলবো, যোগ্যরা যাতে চাকরি পান, অযোগ্যরা যাতে না পান। একজন চাকরি পেয়ে যাওয়ার পর তার চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক। আগের 26,000 ছেলেমেয়ের যে দুর্গতি হয়েছে সেই দুর্গতি যাতে কারুর না হয়। তবে ভালো ভালো ছেলেমেয়েরা চাকরি পাবেন না, সৎ প্রচেষ্টার দ্বারা চাকরি পাবেন না, যারা টাকা পয়সা দিয়ে চাকরি পাবেন, যারা ঘুষ নিলেন তাদের পানিশমেন্ট হলো না। অতএব আগামী দিনে বিচার ব্যবস্থাকে ভাবতে হবে, যারা এই অসৎ উপায়ে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করে দেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যার কারণে আগামী দিনে আর এই সব প্রশ্নের সম্মুখীন আমাদের হতে না হয়।